আজকে ভিডিওতে ডায়মন্ড প্রশ্নবিদ্যা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে তৃতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 2 নম্বর প্রশ্ন যেটি হচ্ছে অর্থাৎ বালুরঘাট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে, অর্ধজগৎ আজও প্রণত যার চরণ তলে তিনি হলেন, এটা হবে বুদ্ধ হবে। একের দুই, যতীন দাসের প্রথম ছদ্মনাম ছিল, এটা রবীন হবে। একের তিন, গ্রামগুলি দেখা যায় তীরে, এটা হবে ছায়াময় হবে। একের চার, সুধীরবাবু খাতা সংগ্রহ করার ভাত দিয়েছিলেন, এটা হবে হরিপদকে। একের পাঁচ, ঝিনুক তো নয়, এটা হবে বিদ্যারতন। একের ছয়, ননিদার প্রথম বলটা, এটা হবে ওয়াইড হবে। একের সাত, সোনা ক্রিয়াপত্রীর ধাতু হলো, এটা হবে শুন ধাতু। একের আট, গোপাল খেলা করছে, বাক্যটির গোপাল শব্দটি এটা হচ্ছে সে পক্ষ। একের নয়, সে শুধু দেখে, এই বাক্যে ক্রিয়াপদটি হলো অকর্মক ক্রিয়া। একের 10 হচ্ছে, সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে, এটা হবে একটি হবে। একের দাগে 11 আছে, পলাশ আর শিমুল দুজনে মিলে বাজার করতে যাচ্ছে, গঠনগত দিক থেকে বাক্যটি হবে যৌগিক বাক্য। এরপরে 2 আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2-1 আছে, ন্যায়ের বিধান কে দিয়েছিলেন, এটা হবে রঘুমণি। 2 হিন্দ নওজওয়ান সভা কে প্রতিষ্ঠা করেন, হিন্দ নওজওয়ান সভা ভগৎ সিং প্রতিষ্ঠা করেন। 2-3 হচ্ছে, মোরা দুই সহোদর ভাই কবিতার সহোদর কারা, এটা হচ্ছে সহোদর হলো হিন্দু ও মুসলমান। 2-4 হচ্ছে, নিতাই শাস্তি পেল কেন, এর উত্তরটি হলো নিতাই রচনা লিখে আনেননি এবং তার কারণ হিসেবে মায়ের অসুস্থতার কথা বলে, যা একদম মিথ্যে, তাই নিতাই শাস্তি পেল। এরপরে 2-5 আছে, কোন পারাবারকে অনন্ত পার বলা হয়েছে, এটা হবে জ্ঞান পারাবারকে অনন্ত পার বলা হয়েছে। এরপর 2-6 যেটা আছে, বিষ্টু কোন খেলায় চ্যাম্পিয়ন হয়েছিল, বিষ্টু 30 মাইল রোড রেসে চ্যাম্পিয়ন হয়েছিল। 2-7 মানহানির মোকদ্দমার ফরিয়াদি কে ছিল, মানহানির মোকদ্দমায় ফরিয়াদি ছিলেন সোজারু। 2-8 আছে, উদাহরণসহ সংজ্ঞা দাও যৌগিক ক্রিয়া। একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়াপদ জুড়ে এই ক্রিয়াপদ তৈরি হয়, একাধিক ক্রিয়া জুড়ে তৈরি হয় বলে এর নাম যৌগিক ক্রিয়া। সে আড়াল থেকে শুনে ফেলল, শুনে অসমাপিকা ক্রিয়া, এ বাক্যে ফেলল হচ্ছে সমাপিকা ক্রিয়া। এরপরে অথবা এটা আছে, দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে, এর উত্তরটি হলো যে সকর্ম ক্রিয়ার দুটো কর্ম আছে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে। প্রসঙ্গত সমাপিকা ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম এবং কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্ম পাওয়া যায়, যেমন স্বপ্নাদিনী তোমাদের ব্যাকরণ পড়াচ্ছেন। এরপরে 2-9 আছে, কি খেয়ে ব্যাকরণ সিংহের ভাইয়ের মৃত্যু হয়েছিল, আস্ত বার্ষব খেয়ে ব্যাকরণ সিংহের ভাইয়ের মৃত্যু হয়েছিল। 2-10 হচ্ছে, থাকা ক্রিয়াপদের ভবিষ্যৎকালের রূপ দেখাও, থাকা ক্রিয়াপদের ভবিষ্যৎ রূপ হবে থাকবে। এরপরে 2-11 আছে, একটি কর্তাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্যের উদাহরণ দাও, একটি কর্তাযুক্ত ক্রিয়াহীন সরল বাক্যের উদাহরণ হলো জয়পুরের বেশিরভাগ প্রাসাদ গোলাপি। এরপরে 2-12 এটা আছে, কুস্তিগির পালোয়ান রোজ ডিম খান, বাক্যটির উদ্দেশ্য এবং বিধেয় অংশ আলাদা করে দেখাও। কুস্তিগির পালোয়ান হচ্ছে এটা উদ্দেশ্য হবে, বিধেয় হবে রোজ ডিম খান। এরপরে 2-13 এটা আছে, আমি যেতে পারি কিন্তু বেশিক্ষণ বসবো না, জটিল বাক্যে রূপান্তরিত করো, এটা হবে যদি আমি যাই তবে বেশিক্ষণ বসবো না। এরপরে অথবা এটা আছে, মাস্টারমশাই সবই পড়িয়েছেন, নর্থক বাক্যে রূপান্তরিত করো, এটা হবে মাস্টারমশাই কিছুই বাদ দেননি। এরপরে 3 আছে, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3-1 আছে, কেন মহাত্মা গান্ধী যতীন দাসকে মরণোত্তর শহীদের সম্মান প্রদর্শন করেননি, এর উত্তরটি হলো যতীন দাসের 53 দিনের অনশন বিক্ষোভের পর লাহোর জেলে শহীদের মৃত্যুবরণ সমগ্র ভারতবর্ষকে আলোড়িত করে। মতিলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরুর মতো জাতীয় নেতৃত্ববৃন্দ তাকে শহীদের সম্মান প্রদর্শন করলেও মহাত্মা গান্ধী এ ব্যাপারে সম্পূর্ণ নীরব থাকেন। পরবর্তীকালে জানা যায় জেলে বন্দি অবস্থায় অনশন করার তীব্র বিরোধী ছিলেন গান্ধী। যতীন দাসের এইভাবে মৃত্যুবরণের ঘটনা গান্ধীজি মর্মাহত হলেও আদর্শগত বিরোধিতার জন্য তিনি নীরব থাকেন। এরপরে 3-2 আছে, এইটাই সুধীরবাবুর মেথড, সুধীরবাবুর মেথডটি কি, এর উত্তরটি হলো
সুধীরবাবু ছেলেদের বাড়ি থেকে লিখে আনা রচনা বেছে বেছে কয়েকজনকে পড়তে বলেন আর অন্যদের মন দিয়ে শুনতে বলেন। এটি সুধীরবাবুর মেথড। এরপরে তিন আছে গল্পটা শুনেছিলাম মোনা চৌধুরীর কাছে। মোনা চৌধুরীকে বক্তা তার কাছে থেকে কোন গল্প শুনেছেন? এর উত্তরটি হলো সিসিএইচ ক্লাবের ক্যাপ্টেন ছিলেন মোনা চৌধুরী। ননীদার বুদ্ধির কৌশলের 25 বছর আগে একটি ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচে রূপলী সংঘের সঙ্গে সিসিএইচ ক্লাব কীভাবে ড্র করে ম্যাচ বাঁচিয়েছিল সেই গল্প বক্তা মোনা চৌধুরীর কাছ থেকে শুনেছিল। এরপরে চারিদিকে আছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। চারিদিকে আছে দেশ মা এর বেশ মলিন ও কেশ রুক্ষ কেন? এর উত্তরটি হলো মা হলেন দেশ জননী, ইংরেজ শাসনের দেশ পরাধীন, দেশের বুকে চলছে বিদেশি শাসকের শোষণ নীতি, লাঞ্ছিতা দেশমাতা, তাই আজ মা এর মলিন বেশ এবং রুক্ষ কেশ। এরপরে চারিদিক দিয়েছে ধরাতল শব্দের অর্থ লেখো। ধরাতল শব্দের অর্থ হলো পৃথিবী বা মাটির উপরিভাগ। এরপরে হচ্ছে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? কবিতাটি চৈতালি কাব্যের অন্তর্গত। চারিদিক আছে বড় হয়ে ঝিনুক কুড়োয় কার কথা বলা হয়েছে এবং সে কোথায় ঝিনুক কুড়োয়? এর উত্তরটি হলো আলোচ্য অংশে কিশোর বিজ্ঞানীর কথা বলা হয়েছে। বড় হয়েছে জ্ঞানের সাগর বেলায় বিদ্যারত্নের ঝিনুক কুড়োয়। এরপরে পাঁচে দেখে আছে কম বেশি 60 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পাঁচে দেখে এক আছে শিয়াল বলল হাসছো কেন? কে হাসছিল? তার হাসির কারণ সম্পর্কে সে যা বলেছিল তা লেখো। এর উত্তরটি হলো হিজিবিজি হাসছিল। তার হাসির কারণ হলো শিয়াল হিজিবিজকে এ কথা বলেছিল। হিজিবিজ বলেছিল যে একজনকে শিখিয়ে দেওয়া হয়েছিল সাক্ষী দেবার জন্য, তাকে বলা হয়েছিল বইটার সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া আর মাথার ওপর লাল কালির ছাপ। উকিল যেই তাকে জিজ্ঞাসা করেছে যে সে আসামিকে চেনে কিনা, তার উত্তরে সে বলেছিল যে সে চেনে। তার মতে আসামির ছিল সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, মাথার ওপর লাল কালির ছাপ। এরপরে পাঁচে দিয়েছে সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমায় রায় দেব। পেঁচার এই রায় দেওয়ার ঘটনাটি সংক্ষেপে লেখো। এর উত্তরটি হলো পেঁচা মোকদ্দমায় রায় দেবে বলে সবাইকে চুপ করতে বলল। কানে কলম দেয়া খরগোশকে সে সব লিখে নিতে হুকুম দিল। বিচারে আসামি ন্যাড়া 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি হলো। কথক এরকম বিচারের প্রতিবাদ করবেন বলে ভাবছেন এমন সময় ব্যাকর সিং এসে পেছন থেকে তাকে ঢু মারল এবং কথকের কান কামড়ে দিল। ছাগলটার মুখ বদলে মেজমার মতো হয়ে গেল ও কথকের ঘুম ভেঙে গেল। এরপরে 6 গেছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 6 থেকে 1 আছে যতীন জ্ঞান হারিয়ে ফেলেন, কী কারণে তিনি জ্ঞান হারান? জ্ঞান ফিরিয়ে আসার পর তিনি কী লক্ষ্য করলেন? এর উত্তরটি হলো 1929 খ্রিস্টাব্দের 13 জুলাই বিপ্লবী যতীন দাস লাহোর সেন্ট্রাল জেলে অনশন শুরু করেন। এরপর 7টি দিন নিরুপদ্রবে কাটার পর 20 জুলাই ভোরবেলা জেল সুপার, জেল ডাক্তার ও 8 জন দশাসই চেহারার পাঠানকে সঙ্গে নিয়ে যতীন দাসের সেলে প্রবেশ করেন। এরপর যে ঘটনা ঘটে তা রীতিমতো হামলা। ওই 8 জন শক্তিশালী পাঠান 8 দিনে না খেয়ে থাকা দুর্বল যতীনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে জেল ডাক্তার একটা সরু নল যতীনের নাক দিয়ে প্রবেশ করিয়ে ঢালতে শুরু করে দুধ। যতীন সেই দুধ তার শরীরে না ঢুকতে দেওয়ার জন্য জোরে জোরে কাশতে শুরু করেন। এর ফলে দুধের ওই নলটির মুখ খাদ্যনালী থেকে সরে গিয়ে শ্বাসনালীতে ঢুকে যায়। কিছুটা দুধ গিয়ে যতীনের ফুসফুসে প্রবেশ করে, তখন যতীন দাস জ্ঞান হারিয়ে ফেলেন। এরপরে উত্তরটি হলো 48 ঘন্টা পরে তার জ্ঞান ফিরলে সকলেই বুঝতে পারে যে তিনি আর কথা বলতে পারবেন না, অর্থাৎ বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। এরপরে 6 দিয়েছে তার কাছে রহস্য পরিষ্কার হয়। কোন রহস্যের কথা বলা হয়েছে? কিভাবে সেই রহস্যের সমাধান হলো? এর উত্তরটি হলো
হাবুর রচনা পড়া শেষ হলে মাস্টারমশাই সুধীরবাবু হরিপদকে ছাত্রদের কাছ থেকে খাতাগুলি জমা নিতে বলেন। সকলে খাতা দিলেও হাবু কিছুতেই খাতা জমা দিতে চায় না। হাবু এত ভালো রচনা পাঠ করলো, অথচ কেন সে খাতা জমা দিতে চায় না, এটাই সুধীরবাবুর কাছে রহস্য। হরিপদ স্যারের কাছে হাবুর খাতা জমা দিলে সুধীরবাবু খাতার মলাটে চোখ বুলিয়ে দেখলেন যে সেটা বীজগণিতের খাতা। তিনি ভাবলেন অন্য খাতায় লিখেছে বলে খাতা দিতে হাবু ইতস্তত করছিল। উক্ত ঘটনায় এই রহস্যের সমাধানই ঘটেছিল। এরপরে 6-3 আছে আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো। আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হয়েছিল কেন? মাঠে চূড়ান্ত অস্থিরতার সময় ননিদা কেমন ভূমিকা নিয়েছিলেন? এর উত্তরটি হলো রূপলী সংঘের ব্যাটসম্যান খেলার জন্য তৈরি, কিন্তু সিসিএইচ এর বোলার বল ডেলিভারি না করে সারা মাঠ ঘুরছে, লাফাচ্ছে। এই অবস্থায় রূপলী ব্যাটসম্যান জিজ্ঞাসা করে বোলার কি করছে? ননিদা বলে যে বল করতে আসছে। ব্যাটসম্যান জানতে চায় কখন এসে পৌঁছাবে। উত্তরে ননিদা বলে যে 5টার পরে। এই রকম অদ্ভুত পরিস্থিতির জন্যই আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হয়েছিল। ননিদা যেন এই রকম পরিস্থিতির জন্যই তৈরি ছিলেন। তিনি চটপট পকেট থেকে ক্রিকেটের আইনের বই বের করে দেখিয়ে দেন যে বোলার কতটা দূর থেকে দৌড়ে এসে বল করবেন সেই বিষয়ে বইতে কিছু না লেখা নেই। অর্থাৎ তিনি কৌশলে ম্যাচটিকে ড্রয়ের দিকেই নিয়ে যান। এরপরে সাথে দেখেছে কম বেশি 150 শব্দে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। সাথে দাগে 1 আছে মোরা দুই সহোদর ভাই কবিতার কবির মানব প্রেম কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এর উত্তরটি হলো, এই যে তোমরা এখানে কবিতার যে বিষয়বস্তু থেকে লিখবে যে কবি বলেছেন যে হিন্দু ও মুসলমান এই দুই জাতি একই বৃন্তের দুটি কুসুমের মতো, তারা যেন একই মায়ের গর্ভজাত দুই সন্তান, একই ভারতের মাটিতে তারা বসবাস করে। তাদের পার্থক্য কেবল বাহ্যিক জগতে হলেও অন্তরে তাদের কোনো তফাৎ নাই। একই বৃক্ষের একই বৃন্তে যেমন দুটি কুসুম একসঙ্গে ফুটে থাকে, একই মায়ের গর্ভজাত দুই সন্তান যেমন সহোদর ভাই, তেমনি ভারত মাতার গর্ভজাত হিন্দু মুসলমান। এই দুই জাতি একই মাতৃগর্ভজাত হয় দুই সহোদর ভাই। কবি কাজী নজরুল ইসলাম তার আলোচ্য কবিতাটির মধ্যে হিন্দু মুসলিম দুই পৃথক জাতির অভিন্নতাকে বুঝিয়েছেন। এইভাবে কবির মানবপ্রেম প্রকাশিত হয়েছে। এরপরে সাথে 2 হচ্ছে বৃদ্ধ এখন সুধায় লোকে। কোন কবিতার অংশ? কে এখন বৃদ্ধ? লোকে তাকে কি জিজ্ঞাসা করে? তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন? এর উত্তরটি হলো কবি ও ছড়াকার অন্নদাশঙ্কর রায়ের কিশোর বিজ্ঞানী কবিতার কিশোরটি এখন বৃদ্ধ, তার নাম আইজ্যাক নিউটন। লোকে তাকে তার বাণী অর্থাৎ সারা জীবনের অভিজ্ঞতা উপলব্ধির কথা জিজ্ঞাসা করে। লোকের প্রশ্নের উত্তরে সেদিনের কিশোর পরিণত বয়সে যিনি জ্ঞান সাধনা নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন, তিনি বলেন জ্ঞান সমুদ্র পারহীন অপার, কিন্তু রত্নপুরী তিনি সেই জ্ঞানের সমুদ্র বেলায় কয়েক মুঠি নুড়ি কুড়িয়ে পেয়েছেন মাত্র। এরপরে সাথে 3 হচ্ছে ধরাতল কবিতায় কবি কল্পনার নৌকাযাত্রার কি কি দৃশ্য প্রত্যক্ষ করেছেন তা লেখো। এর উত্তরটি হলো কবি কল্পনায় নৌকাযাত্রায় বের হয়ে নদী তীরের নানান ছবি প্রত্যক্ষ করেছেন। কবি প্রাণভরে পর্যবেক্ষণ করেন শ্যামল ধরনের লাবণ্যময়ী মূর্তিকে। কবি দেখেছেন গ্রামীণ জীবনের দুঃখ সুখ ভাই বোনের মতো যেন তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। নদী তীরে ছায়া ঘেরা গ্রামগুলির সুগভীর ভালোবাসা কবির চোখে ধরা পড়েছে। কবি জানেন মানব জীবনের স্থায়িত্ব অল্প সময়ের জন্য, তাই এই সময়টুকুতেই কবি সব কিছুকে ভালোবাসতে চেয়েছেন। এরপরে 8 আছে কম বেশি 150 শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 দাগে 1 আছে হুজুর এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। উক্তিটি কার? হুজুরকে। এরা বলতে কাদের বোঝানো হয়েছে? এর উত্তরে কুমির কি বলেছিল? এর উত্তরটি হলো, এই উক্তিটি হচ্ছে শিশু সাহিত্যিক সুকুমার রায়ের
হযবরল গল্পের হচ্ছে শেয়ালের, এরপরে হচ্ছে হুজুর হচ্ছে পেঁচা। আর এরা বলতে কাদের বোঝানো হয়েছে, এর উত্তরটি হলো আদালত বা বিচারশালায় অনেক সাক্ষী সমাগত, তাদের সাক্ষ্য যে সর্বক্ষেত্রে গ্রহণীয় নয়, এটাই ছিল শেয়ালের ধারণা। তাই এরা বলতে শেয়াল প্রত্যক্ষভাবে হিজিবিজ বা উধোবুধোর কথা বলতে চেয়েছে। এর উত্তরে কুমির কি বলেছিল, এর উত্তরটি হলো, এর উত্তর শুনে কুমির রেগে লেজ আছড়িয়ে প্রতিবাদ করে বলে উঠেছিল যে কে বলল মূল্য নেই, দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে বলে কুমির জানায়। এই বলেই কুমির তক্ষুনি ঠক ঠক করে 16টা পয়সা গুনে হিজিবিজের হাতে দিয়ে দেয়। এরপরে 8 দিয়েছে তুমি সজারুকে চেনো, উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এ বিষয়ে উত্তরদাতা কি জানিয়েছিল, উত্তরদাতার উত্তর শুনে কে ভয়ানক কেঁদে উঠেছিল। এখানে উক্তিটি হচ্ছে শেয়ালের, এখানে হচ্ছে হিজিবিজকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। আর এ বিষয়ে উত্তরদাতা কি জানিয়েছিল, এর উত্তরটি হলো, এ বিষয়ে উত্তরদাতা অর্থাৎ হিজিবিজ বলেছিল যে যে সজারু ও কুমির সব চেনে। সজারু গর্তে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাটা আর কুমিরের গায়ে চাকা চাকা ঢেবির মতো, তারা ছাগল টাগল ধরে খায় বলে জানায়। উত্তরদাতার উত্তর শুনে এটা হচ্ছে ব্যাকরণ সিং ভয়ানক কেঁদে উঠেছিল। এরপরে 9 গেছে নিচের অংশটি পড়ে প্রশ্ন অনুযায়ী উত্তর দাও। তাহলে প্রথমে তোমরা অংশটা একটু পড়ে নেবে, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। 9 দাগে 1 যেটা আছে ওপরের অনুচ্ছেদটির মূল বিষয় হলো এটা হবে পর্বত সিংহ অভিযান। এরপরে 9 দাগে 2 যেটা আছে উঁচু বা খাড়া রাস্তা অথবা আলোড়ন শব্দটির যথার্থ প্রতিশব্দ অনুচ্ছেদ থেকে খুঁজে নিয়ে লেখো। এখানে উঁচু বা খাড়া রাস্তা যেটা হচ্ছে এটা হচ্ছে চড়াই হবে, আলোড়ন যেটা হবে এটা হবে উত্তাল। এরপর 9 দাগে 3 যেটা আছে সুকুমারের রক্ত উত্তাল হয়ে উঠেছিল কেন, এর উত্তরটি হলো খাড়া চড়াই ধরে উপরে ওঠার সময় সুকুমারের দম ফুরিয়ে যায়, গলা শুকিয়ে যায়, কিন্তু ঠিক সেই সময়ে পৌর শেরপা পেম্বা নরবুর উজ্জীবিত বাণী শুনে সব কষ্ট ভুলে সুকুমারের রক্ত উত্তাল হয়ে ওঠে। এরপরে 9 দাগে 4 যেটা আছে অতি দুঃখে হেসে ফেলল, বক্তা কেন হেসে ফেলল, এর উত্তরটি হলো খাড়াই চড়াই ধরে উপরে উঠতে উঠতে আরোহীরা ক্লান্ত হয়ে পড়ে, তৃষ্ণায় কাতর হয়ে আরোহীদের মধ্যে দিলীপ নামের একজন জল খাবে বলে বোতল খুলে উবুড় করে, কিন্তু বোতল জলে ভর্তি থাকা সত্ত্বেও তা ঠান্ডায় জমে বরফে পরিণত হয়েছে, ফলে তৃষ্ণা নিবারণ হয় না। আর এই পরিস্থিতি দেখে তৃষ্ণার কাতর হয়েও দিলীপ হেসে ফেলল। এরপরে 10 দাগে আছে যে কোনো একটি বিষয় অবলম্বন করে একটি অনুচ্ছেদ রচনা করো। 10 দাগে 1 আছে ঋতুরাজ বসন্ত, 10 দাগে 2 আছে মীর মোশাররফ হোসেন, 10 দাগে 3 আছে আদর্শ বিদ্যালয়। আমি এগুলি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। এরপর অথবা এটা আছে যে কোনো একটি বিষয় অবলম্বন করে তা দিনলিপির আকারে লেখো। 10 দাগে 4 যেটা আছে তোমার জন্মদিন, 10 দাগে 5 আছে স্কুলের একটি স্মরণীয় ঘটনার দিন। এই যে তোমরা উত্তরগুলো দেখে নাও। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে যে 2 দাগে বালুরঘাট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর আমার পরবর্তী ভিডিওগুলি আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।